নমস্কার। আবার ফিরে এলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা অন্ধকারের অভিসার। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প অন্ধকারের অভিসার। ঘুঘুডাঙ্গার বস্তিতে সরকারি কলতলায় একদিন সকালে এক মহাকাণ্ড। হাজারের স্ত্রী লক্ষ্মী কলে জল নিতে এসেছিল। সেইখানে পাড়ার মেয়ে ফুলিয়ার সঙ্গে তার কি বচসা হয়। কথা থেকে শেষে হাতাহাতি, কামড়াকামড়ি। তারপর কখন ফাঁক পেয়ে লক্ষ্মী মাটি থেকে একটা লোটা তুলে নিয়ে ফুলিয়ার কপালে ছুঁড়ে মারে। একেবারে রক্তে রক্ত গঙ্গা। ফুলিয়া মূর্ছিত হয়ে মাটিতে পড়ে যায়। লোকে ভাবল বুঝি সে মরে গেছে। তাড়াতাড়ি তারা পুলিশে খবর দেয়। পুলিশের লোক এসে লক্ষ্মীকে থানায় ধরে নিয়ে যায়। যখন এই কাণ্ড ঘটে তখন হাজারি ঘরে ছিল না, কাজে বেরিয়ে গিয়েছিল। সে কোন এক কারখানায় কাজ করে। রোজ সকাল ৮টায় তাকে হাজরে দিতে হয়। লক্ষ্মী আর হাজারি এ বস্তিতে আজ ৪ বছর বাস করছে। তার আগে কোথায় ছিল এ বস্তির লোক কেউ জানে না। প্রথম যখন এখানে আসে তখন ওরা ভারী গরিব ছিল। অতি জীর্ণ ছেঁড়া ময়লা জামা কাপড়, না আছে বিছানাপত্র, না আছে একখানা বাসন। একেবারে খালি হাতে এই দুটি প্রাণী বস্তির মধ্যে সবচেয়ে কম ভাড়ার ঘরে এসে আশ্রয় নেয়। এখন অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। একটা বিছানা এবং দুখানা বাসন তো হয়েইছে, তার উপর লক্ষ্মীর হাতে ২-৪খানা রূপোর গয়নাও উঠেছে। হয়তো আরও উন্নতি হতো যদি না হাজারি গত বছর থেকে মদ ধরত। লক্ষ্মী যেমন স্বামীকে ভালোবাসে, হাজারিও তেমনই ভালোবাসত লক্ষ্মীকে। দুজনের মধ্যে এতটা প্রণয় ছিল যে বস্তির মধ্যে সেটা একটা ঈর্ষাসূচক আলোচনার ব্যাপার দাঁড়িয়ে গিয়েছিল। এরা সুখেই ছিল। হাজারি যখন হঠাৎ মত ধরে তখন এই ছোট্ট সংসারে যে সামান্য সচ্ছলতা ছিল তাতে অনটনের সূত্রপাত হতে আরম্ভ করে। কিন্তু লক্ষ্মী তা গ্রাহ্য করেনি। মদে যে পয়সা যাচ্ছে তাতে তারই গায়ের ভবিষ্যতের আর একখানি অলঙ্কারের রূপও যে ক্ষয়ে যাচ্ছে সে কথা স্পষ্ট বুঝতে পারলেও তাতে একদিনের জন্যেও কোনো আপত্তি প্রকাশ করেনি। কারণ লক্ষ্মী জানত হাজারি সমস্ত দিন মাথার ঘাম পায়ে ফেলে যে পয়সা আনে সে তো তারই জন্যে, নিজের জন্যে সে কতটুকু নেয়। কাজেই সে যদি সমস্ত দিন পরিশ্রমের পর একটু আনন্দের জন্য দুটো পয়সা মদে খরচ করে তাতে বাধা দিতে লক্ষ্মীর মায়া করত। সে তো বারণ করতই না, বরং স্বামী মদ খেলে তারও আনন্দ হতো। স্বামী যে জিনিসটি খেতে ভালোবাসে, নিজের ভাগের চাল কিংবা আটা অল্পে অল্পে বাঁচিয়ে সেই উদ্বৃত্ত থেকে সেই জিনিস নিজের হাতে তৈরি করে যেদিন স্বামীকে সে দিতে পারত সেদিন তার যেমন আনন্দ হতো, স্বামীর মদ খাওয়াতে তার চেয়ে কম আনন্দ সে উপভোগ করত না। এই রকম লক্ষ্মীর আশকারায় হাজারি অল্পে অল্পে বেশ মাতাল হয়ে উঠতে লাগল। এতে সংসারে যদিও ক্রমেই অনটন বাড়ছিল কিন্তু বিশেষ কোনো অশান্তি ঘটেনি। কারণ হাজারি সত্যিই লক্ষ্মীকে ভালোবাসত এবং সেই ভালোবাসায় লক্ষ্মীর সমস্ত দৈন্য মুছে যেত। গত বছর পুজোর সময়ও হাজারি লক্ষ্মীকে একখানা গয়না দিয়েছিল এবং তার জন্যে একখানা রঙিন শাড়িও কিনেছিল। কিন্তু এবছর পুজোর সময় সে দেখলে হাতে এমন পুঁজি নেই যে গয়না তো দূরের কথা, একখানা মোটা শাড়িও কিনতে পারে।
হাজারির মনটা ভারী খারাপ হয়ে গেল। সেই দুঃখে সে মদ খাওয়া বন্ধ করল। ইয়াররা তাকে টানাটানি করলে সে হাত ছাড়িয়ে চলে আসত। লক্ষ্মী দুদিন দেখে 3 দিনের দিন জিজ্ঞেস করল, কি গো, মদ খাচ্ছ না যে? হ্যাঁ? হাজারি বলল, না রে লক্ষ্মী, মদে বড় খরচ হয়ে যায়। তা হলোই বা, তাতে কি হয়েছে? হ্যাঁ? হাজারি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, "আহ, হয়েছে এই যে, এবছর পুজোয় তোকে গয়না দিতে পারলুম না রে লক্ষ্মী।" লক্ষ্মী এবার তীব্র স্বরে বলে উঠল, তা কে তোমার কাছে গয়না চায়? ছাই গয়নার জন্যে স্বামীর একমাত্র ফুর্তির জিনিস মদ তাকে ছাড়তে হয়েছে শুনে লক্ষ্মীর যেমন দুঃখ হলো তেমনই রাগও হলো। সে আবার সজোরে বলল, গয়না আমার চাই না। হাজারি আদর করে বলল, তা কি হয় লক্ষ্মী, তা কি হয়? তুই আমার লক্ষ্মী, তোর দৌলতে আমার সব দুঃখ গুঁজেছে, তা তোকে সাজাতে হবে বই কি। লক্ষ্মী রাগ দেখিয়ে বলল, দেখো, অমনি যদি করো তাহলে তোমার সঙ্গে ঝগড়া করব কিন্তু। হ্যাঁ। বলে সে মুখ ঘুরিয়ে নিলে। হাজারি হাসতে লাগলো। শেষে লক্ষ্মী একরকম জোর করেই আবার হাজারিকে মত ধরালো। তাতে ফল হলো এই যে লক্ষ্মীর গয়না পাওয়ার সম্ভাবনা একেবারে জন্মের মতো দূর হয়ে গেল। লক্ষ্মীর তাতে এতটুকু দুঃখ হলো না। তার স্বামী যে তাকে আদর করে বলেছিল, তুই আমার লক্ষ্মী, হ্যাঁ, তোকে সাজাতে হবে বই কি। আর তাইতেই লক্ষ্মীর মনে হতে লাগলো তার সমস্ত অঙ্গ গয়নায় ভরে গেছে। গয়না দিতে পারল না বটে, কিন্তু হাজারি কোথা থেকে পুজোর সময় লক্ষ্মীর জন্যে একখানা ভালো শাড়ি এনে দিল। লক্ষ্মী বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এ কি, তুমি টাকা কোথায় পেলে? ধার করেছি রে লক্ষ্মী, ধার করেছি। কেন, শুধু শুধু ধার করা কেন? হাজারি ধমক দিয়ে বলল, আহ, থাম তো তুই, কই দেখি। বলে কাপড়খানা নিয়ে সর্বাঙ্গে তার জড়িয়ে দিল। লক্ষ্মী আনন্দে আর কিছু বলতে পারল না, শুধু সে স্বামীকে একটা গড় করল। দিন এমনই সুখে চলছিল, কিন্তু চলার মধ্যে যে ধীরে ধীরে একটা পরিবর্তন আরম্ভ হয়েছে তা লক্ষ্মী টের পেয়েও যেন পেতে চাইল না। সে যতই মনকে বোঝাক, সুরা রাক্ষসী যে তার সতীনের মতো সংসারে এসে প্রবেশ করেছে সে পরিচয় দিনে দিনে বেশ পরিস্ফুট হয়ে উঠতে লাগল। সে শুধু যে অর্থের উপর ভাগ বসালে তা নয়, একটু একটু করে স্বামীর আদরের ওপরেও ভাগ বসাতে শুরু করল। তবে হাজারি মদই খাক আর যাই করুক, ঠিক সময়ে বাড়ি আসতে কোনোদিন তার কসুর হতো না। সমস্ত দিনের পর সন্ধ্যাবেলা লক্ষ্মীর জন্যে একটা আকুল তৃষিত দৃষ্টি নিয়ে সে ঘরে ফিরে আসত। কিন্তু ক্রমে ক্রমে দেখা গেল নির্দিষ্ট সময়ও উত্তীর্ণ হচ্ছে এবং চোখের সেই রঙের বদলও শুরু হয়েছে। লক্ষ্মী যে এসব বুঝতো না তা নয়, এবং এর জন্যে তার মনে কষ্টও হতো, কিন্তু স্বামীকে সে কথা সে কিছুতেই জানতে দিত না। পাছে জানতে পারলে স্বামী তার নিজের ওই খুশিটুকু
খরচ করতে দ্বিধা করে, এই ভয়ে হাসি মুখেই স্বামীর এই সব অবহেলা সে উপভোগ করত। নিজেকে পুড়িয়ে সে স্বামীকে আলো দিতে চাইত। এমনই যখন অবস্থা, তখন পাড়ায় নতুন বাসিন্দা এলো ফুলিয়া। ফুলিয়া এলো তার পুরন্ত দেহ এবং পুরন্ত যৌবন নিয়ে, নিঃসঙ্গ, একলা। সে ছিল সুন্দরী। তাকে দেখবা মাত্রই এ কথা কি পুরুষ কি নারী সকলেরই মন আপনা হতেই বলে দেয়। ফুলের পাপড়ির মতো এই ফুলিয়া কোথাকার কোন ঝড়ে ছিটকে এই গরিব পঙ্কিল পল্লীর মধ্যে এসে পড়ল তা কে জানে। আর কেনই বা এলো সে রহস্য কে নির্ণয় করে। ফুলিয়ার ওই ফুলের মতন সুন্দর কোমল পেলব দেহ এ পাড়ার পক্ষে একেবারে নূতন এবং সম্পূর্ণ বেমানান ছিল। আর সেই জন্যে সকলকার দৃষ্টির আগে সে একটা আশ্চর্যতার দীপ্তি নিয়ে সর্বদা জাগ্রত হয়ে রইল, আর সকলের সঙ্গে মিশে গিয়ে তার অস্তিত্ব খর্ব হয়ে হারিয়ে গেল না। এখানে যারা থাকে, হয় অনবরত দুঃখের নিষ্পেষণে তাদের অঙ্গ সৌষ্ঠবের রেখা বক্র কুৎসিত হয়ে গেছে, আর নয়তো ক্রমাগত পরিশ্রমে একান্ত কঠিন হয়ে উঠেছে। এদের মধ্যে ফুলিয়া যখন তার সেই শুভ্র চঞ্চল হালকা দেহখানা নিয়ে চলে ফিরে বেড়াত, তখন মনে হতো যেন এ বিচিত্র লীলায় উড়ে উড়ে চলেছে। তার গলার স্বরের মধ্যে এমন একটা মোহিনী ছিল যে অনেক দূর থেকে আওয়াজ এলে কান আপনি সজাগ হয়ে উঠত, এবং কারণে অকারণে যখন তখন বিদ্যুৎ লীলার মতো তার মুখে ফুটে উঠত যে তরল হাসিটি, যা একবার দেখে আশ মেটে না, তা বারবার দেখবার পিপাসা নিবৃত্ত করা কঠিন হয়ে উঠেছিল। এই মন ভোলানিয়া ফুলিয়া পড়ার কড়ি কোমল সব রকমের মনই ভুলিয়ে বেড়াতে লাগল। রূপ দুর্লভ, কাজেই রূপ মানুষের সম্ভ্রম দাবি করে। ফুলিয়া যদিও পাড়ার আর 5 জনের মতো খুবই গরিব, তবু তাকে সকলে দেখতে লাগল যেন রাজরানীর মতো। সে অতি সামান্য হলেও তার চারদিকে এমন একটা দুর্লভতা তাকে বেষ্টন করেছিল যে কোনো পুরুষ তাকে খুব কাছে পাবার আশা করতে পারত না। আর সেই জন্যই বিশেষ করে সে সকলেরই লোভনীয় হয়ে উঠেছিল। সে যেদিন যাকে দয়া করে কাছে ডাকত, মাত্র সেই কাছে আসতে পেত। তার সেই করুণায় সে কৃতার্থ বোধ করত, আর বাকি লোক সেই সৌভাগ্যের ঈর্ষায় দগ্ধ হতো। এবং এই ঈর্ষার আগুনের আভায় ফুলিয়ার রূপের মোহ লোকের চোখে আরও মধুর, আরও দুর্দমনীয় হয়ে উঠতে লাগল। ফুলিয়া এক পক্ষে যেমন দুর্লভ, অন্যদিকে তেমনি আবার সুলভও ছিল। তাকে ধরবার কারো সাহস হতো না বটে, কিন্তু ফাঁদ পেতে সে ধরতে জানত, এবং যাকে খুশি তার ধরতে বাধ্য না। কাজেই ধরা দেবার আকাঙ্ক্ষা এবং ধরা পড়বার আশা, এই 2 নেশায় পাড়ার বিবাহিত এবং অবিবাহিত 2 শ্রেণীর ছোকরারাই টলমল করতে লাগল। মেয়েরা ভীত হয়ে উঠল, এ আবার কি আপদ। ক্রমে ক্রমে দেখা গেল আজ এ কাল ও ফুলিয়ার কবলে পড়তে আরম্ভ করেছে। প্রথমে অপ্রকাশ্যে, পরে প্রকাশ্যে, এই নিয়ে পাড়ার মেয়ে মহলে আলোচনা চলতে লাগল। কিন্তু তাতে বিজয়িনী ফুলিয়ার বিজয় নিশান এতটুকু হেঁট হলো না। হাজারি কিন্তু এসব আপদের মধ্যে ছিল না। মদ এবং লক্ষ্মী তার হৃদয়কে এতটা বেশি অধিকার করে রেখেছিল যে ফুলিয়ার সেখানে আমল পাওয়া শক্ত হয়ে উঠল। ফুলিয়া আসে যায়, হাসে, হাজারিকে বাঁকা চোখে দেখে, কিন্তু তার নয়নস্বর তাকে বেঁধে না,
এবং তার ফাঁদও তাকে বাঁধে না। যে পাখি সহজে ফাঁদে পড়ে না, তাকে ফাঁদে ফেলবার আগ্রহ শিকারীর তত বেশি হয়। এই হাজারিকে ফুলিয়া অনায়াসে অগ্রাহ্য করতে পারত, কারণ সে এমনকি মহামূল্য সামগ্রী। কিন্তু সে ধরা পড়ল না বলেই তাকে ধরবার আমোদ ফুলিয়ার কাছে দুর্দমনীয় হয়ে উঠল। আর পাঁচজনের চেয়ে অনেকখানি বেশি মন তার দিকে আগ্রহ ভরে ঝুঁকে পড়ল। আর এতে ফল হলো এই যে, পাড়ার সকলকারই দৃষ্টি এই দুটো শিকারীর খেলার নানা ভঙ্গি ও বিচিত্র লীলার দিকে বিশেষভাবে আকৃষ্ট হল। আর লক্ষ্মী একটু চঞ্চল হয়ে উঠল। একদিন সন্ধ্যের পর হাজারি ঘরে ফিরছে। সেদিন তার নেশাটা বেশ একটু বেশি হয়েছিল। একটা উদ্দাম ফুর্তি তার সর্বাঙ্গে ব্যাপ্ত হয়ে উছলে পড়ছিল। পৃথিবীটাকে তার ফুলের মতন নরম, সুন্দর এবং জীবনটাকে খুব হালকা মেঘের মতো উড়ন্ত মনে হচ্ছিল। থেকে থেকে বোধ হচ্ছিল তার খুশির বাঁধ যেন ভেঙে পড়ছে। আজ যা খুশি তাই করা যায়। এমনই অবস্থায় সে বাড়ির দিকে ফিরছে। কিন্তু তার মনের মধ্যে তখন বাড়িও নেই, লক্ষ্মীও নেই, এমনকি কিছুই নেই। আছে কেবল এমন একটা অনুভূতি, যাতে যা দেখে, যা শোনে ভালো লাগে, তাই মনে হয় মধুময়। ঠিক এই সময় বস্তির মোড়ে সন্ধে এবং নেশার আবছায়ায় ফুলিয়ার সঙ্গে হাজারির দেখা। আরও কতদিন এখানে এই সময়ে ফুলিয়ার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সে দেখার সঙ্গে আজকের দেখার তুলনাই হয় না। আজ যেন সে জায়গা নয়, সে ফুলিয়া নয়, সে হাজারিও নয়। হাজারি আশ্চর্য অবাক হয়ে নেশা ভরা চোখে দেখতে লাগল ফুলিয়ার সেই রূপ। তার আঁটোসাঁটো বাঁধা দেহের ভেতর থেকে উচ্ছ্বসিত হিল্লোলিত যৌবন হাওয়ার ওপর একটা লালসার মাদকতা ছড়িয়ে দিতে লাগল। সে কি উগ্র, কি তীব্র! সে নেশা হাজারির চোখে এসে লাগা মাত্রই তার পিপাসা চতুর্গুণ বেড়ে গেল। হাজারির মন আজ খুশির খেয়ালে সে আজ ভেসে চলেছে, কোথায় বাধা, কোথায় বন্ধ। সে ছুটে হাত বাড়িয়ে ফুলিয়াকে ধরতে গেল, কিংবা ফুলিয়ার রূপ যৌবনের দুরন্ত আবেগী হাজারির হাত দুটোকে নিজের দিকে টেনে আনতে লাগল। যাই হোক, হাজারি তার দিকে এগিয়ে গেল, কিন্তু ফুলিয়া ধরা দিল না। সে নিজের শরীরটাকে ঢেউয়ের ছাদে বাঁকিয়ে হাত দিয়ে হাজারির প্রসারিত হাতকে বাধা দিয়ে ধরা দিতে দিতে ধরা না দিয়ে প্রায় বিদ্যুৎ চমকের মতো সরে গেল। এ ফুলিয়ার পালানো নয়, এ নিজের দিকে আরো টেনে আনা, ধরা না দিয়ে যে ধরতে আসে তার ব্যাকুলতা বাড়িয়ে তোলা। এর মধ্যে নিবারণের চেয়ে আহ্বানই বেশি। হাজারির বুঝতে কিছুমাত্র বিলম্ব হলো না। সে উৎসাহে আবার এগিয়ে গেল। এবার ফুলিয়া ধরা দিল বটে, কিন্তু সে এক নিমেষের জন্যে। কমল দেহের নরম পরশটি মাত্র ছুঁয়েই তার রেশটুকু রেখে সে আবার চকিতের মধ্যে সরে গেল। সেই ছোঁয়ার বিষ তখনই হাজারির দেহের শিরায় শিরায় সঞ্চারিত হয়ে তাকে পাগল করে তুলল। সে দ্বিগুণ বেগে ফুলিয়াকে ধরতে গেল। সাপুড়ে যেমন বাঁশির সুরে সাপকে টেনে আনে, ফুলিয়া ঠিক তেমনি করে হাজারিকে এঁকে বেঁকে টেনে নিয়ে চলতে লাগল। হাজারির খেয়াল ছিল না সে লোভের মোহে এগিয়ে এগিয়ে চলেছিল, এবং হয়তো সে অনন্তকাল এমনই করে চলতে পারত। কিন্তু হাজারির
ঘরের সামনে আসতেই হঠাৎ বাধা পড়ে গেল। প্রতিদিন এইখানে এসে থামবার অভ্যাসেই হোক কিংবা দরজার সামনে লক্ষ্মীকে দেখেই হোক, হাজারির গতি একেবারে রোধ হয়ে গেল। সে আর অগ্রসর হল না। মুহূর্তের মধ্যে তার ফুলিয়ার নেশাও বোধহয় কেটে গেল। সে আস্তে আস্তে নিজের ঘরে ঢুকে পড়ল। লক্ষ্মী এতক্ষণ কাঠ হয়ে দাঁড়িয়ে ফুলিয়া আর হাজারির এই লীলা খেলা দেখছিল। রাক্ষসী যে তার স্বামীকে গ্রাস করবার চেষ্টায় আছে এ কথা সে আগেই জানত, কিন্তু স্বামী যে তার গ্রাসের মধ্যে নিজেকে সমর্পণ করতে যাবে এ সন্দেহ তার কখনো হয়নি, কারণ স্বামী তাকে এমন ভালোবাসত যে তাতে বিশ্বাস আপনি হয়। আজ সেই সহজ বিশ্বাসের মূল শিথিল হয়ে যাওয়াতে লক্ষ্মীর সমস্ত বুকের ভেতরটা যেন কেমন আলগা হয়ে গেল। তার মনে হলো সমস্ত জীবনটা যেন চোখের সামনে ধসে পড়ে যাচ্ছে। স্বামীর উপর রাগ হলো না, শয়তানি ফুলিয়ার উপর একটা আক্রোশে তার সর্বাঙ্গ কাঁপতে লাগল। লক্ষ্মী অতি সহজে মদের হাতে স্বামীকে ছেড়ে দিয়েছিল, নিজের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েও শুধু স্বামীর তৃপ্তির জন্যে। কিন্তু আজ ফুলিয়ার বেলায় সে তা পারল না। তার নারীচিত্ত ভীষণ বিদ্রোহী হয়ে উঠল। হাজারির কাছে সে যে অনেক ঋণে ঋণী। তার গরিব বাপ-মা তাকে নিঃসহায় রেখে যখন প্রায় একই সঙ্গে মারা যায়, সে সময় হাজারি যদি তাকে বিবাহ করে আশ্রয় না দিত তাহলে তার অবস্থা পথের ভিখারির চেয়েও দিনহীন হতো। সে সময়ে হাজারি নিজে না খেয়ে তাকে খাইয়েছে, নিজের ছোট্ট শোবার জায়গাটি লক্ষ্মীর জন্যে ছেড়ে দিয়ে নিজে সারা রাত বসে ঘুমিয়েছে। লক্ষ্মী সে কথা ভোলেনি। স্বামী তার জন্যে অনেক সয়েছে। সেই জন্যে সে যখন মদে মত্ত হলো তখন তাতে সর্বনাশ আছে জেনেও লক্ষ্মী খুশি মনে তাকে সমর্থন করেছিল। কিন্তু ফুলিয়ার বেলায় এসব কোনো যুক্তি, কোনো তর্ক আমল পেল না। স্বামীর জন্যে তার মরতেও দুঃখ ছিল না, কিন্তু ফুলিয়াকে সে স্বামী দিতে পারবে না কিছুতেই। এ কথা কোনো যুক্তি তর্কের কথা নয়। এ কথা তার সর্বদেহ মন থেকে কান্নার মতো উৎসারিত হয়ে উঠতে লাগল। ফুলিয়া সারা অঙ্গে এই ক্রন্দন বহন করে সে রাত্রে স্বামীর ঘরে এসে হাজির হলো। হাজারি এ ব্যাপারে লজ্জিত হয়েছিল, অনুতপ্তও হয়েছিল, কিন্তু কেমন করে এ ঘটনা ঘটল নিজেই আশ্চর্য হচ্ছিল। কারণ সে তো ভালো রকমই জানে ফুলিয়ার দিকে তার কোনো টানই নেই। কিন্তু কেন এমন হলো? সে কি মায়াবিনী? মায়ায় ভুলিয়ে তাকে বশ করে নিয়ে যাচ্ছিল? নিশ্চয়ই তাই। কিন্তু এ কথা সে লক্ষ্মীকে কোন সুযোগে বোঝাবে সে ভেবে ঠিক করতে পারল না। লক্ষ্মীর দিকে চোখ তুলে চাইতেই তার সংকোচ হতে লাগল। কথা কওয়া তো দূরের কথা, লক্ষ্মীও স্বামীর সঙ্গে কোনো কথা কইল না। অভিমানে তার বাক্য হারিয়ে গিয়েছিল। এমনি করেই রাত কাটল। স্বামী স্ত্রীতে কোনো বোঝাপড়ার অবকাশ হলো না। পরদিন সকালে যে কাণ্ড ঘটে তার বিবরণ এই গল্পের প্রথমেই বলা হয়েছে। লক্ষ্মী আর ফুলিয়া গিয়েছিল জল আনতে কলতলায়। ফুলিয়ার উপর লক্ষ্মীর কালকের সেই আক্রোশটা তখনও কিছুমাত্র শান্ত হয়নি, বরং সারা রাত্রের অনিদ্রায় এবং রাগের উত্তপ্ততায় জীর্ণ স্নায়ু জাল ভেদ করে সেই আক্রোশ কামানের গোলার মতো ফেটে ছড়িয়ে পড়বার জন্যে উন্মুখ হয়েছিল। এ সময়ে ফুলিয়ার সঙ্গে তার দেখা বারুদের ওপর আগুন পড়ার মতো ভয়ঙ্কর হয়ে উঠল। ফুলিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্মীকে ভালো করে দেখছিল।
সে অনেকবার তাকে দেখেছে, তবু দেখছিল এই লক্ষ্মী, এর মধ্যে এমন কি আছে যার জন্যে ওর কাছে আমার নতশিরে পরাজয় মানতে হলো। সে যতই দেখছিল ততই যেন আশ্চর্য হচ্ছিল। কই, কিছুই তো নেই। তবে কেন? কেন তবে? অতি যে সামান্য, তার কাছে পরাভবের লজ্জায় ফুলিয়ার মনে ধিক্কার আসতে লাগল। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মনে হতে লাগল, যে চিরদিনের ভিখারিণী সে আজ বিজয়িনী লক্ষ্মী। তার পায়ের তলায় সে যেন আজ কৃতদাসী। লজ্জায় ক্ষোভে তার শরীর জ্বলতে লাগল। লক্ষ্মীর দৃষ্টি, তার নীরবতা তার কাছে তাচ্ছিল্য বলেই মনে হতে লাগল। সে ফুলে ফুলে উঠতে লাগল। তারপর কোথা থেকে একটা স্ফুলিঙ্গ এসে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিল। সে সময় কলতলায় আরও অনেক মেয়ে ছিল। তারা ইচ্ছা করলে অনায়াসে এই কলহে বাধা দিতে পারত, তাহলে ব্যাপারটা এতদূর গড়াত না। কিন্তু তাদের মনের মধ্যেও ফুলিয়ার উপর যে রাগ সঞ্চিত ছিল, তার শোধ লক্ষ্মীকে দিয়েই মিটিয়ে নেবার এই সুযোগ তারা অবহেলা করতে পারল না। লক্ষ্মী ছিল জোয়ান আর ফুলিয়া পলকা, কাজেই ফুলিয়ার নির্যাতন যে রীতিমতোই হবে তাতে তাদের সন্দেহ ছিল না, এবং তারই আমোদে তারা লক্ষ্মীকে আরও উস্কে দিতে লাগল। লক্ষ্মী শান্ত মেয়ে, কখনো সে কারোর সঙ্গে ঝগড়া করে না। এখন হঠাৎ সে এতটা রণরঙ্গিনী মূর্তি ধারণ করবে তা বোঝা যায়নি। শেষে তার হাতের আঘাতে ফুলিয়া যখন রক্তাক্ত দেহে মাটিতে মূর্ছিত হয়ে পড়ল, তখন মেয়েরা সকলেই বিশেষ সন্ত্রস্ত হয়ে উঠল। লক্ষ্মীরও যেন চটকা ভেঙে গেল। ভেতরে ভেতরে সে কাঁপতে লাগল। মাফ করবেন, গল্প পাঠ ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন। হাজারি সন্ধ্যের পর কাজ থেকে ফিরে লক্ষ্মীকে না দেখে আশ্চর্য হয়ে গেল। প্রতিবেশীর মুখে যখন সব ব্যাপার শুনল এবং শুনল যে লক্ষ্মীকে পুলিশে নিয়ে গেছে, তখন লজ্জায়, ঘৃণায়, চিন্তায় সে একেবারে অবসন্ন হয়ে মাটিতে বসে পড়ল। কি করবে অনেকক্ষণ ঠিক করতে পারল না। ক্রমেই তার মন আরও দমে যেতে লাগল। এ পৃথিবী, এ জীবন, এ ঘরদুয়ার, লক্ষ্মী, লক্ষ্মীর ভালোবাসা সবই অত্যন্ত বিস্বাদ বোধ হতে লাগল। সে খুব মদ খেয়ে এসেছিল বটে। ছুটে গিয়ে আর এক বোতল মদ নিয়ে এলো। ঘন ঘন মদ ঢালতে লাগল। খেতে খেতে লক্ষ্মীর ওপর ভারী রাগ হলো। সে পোড়ার মুখে এমন কাণ্ড কেন করল? তারপরেই মনে হলো, আহা, কাল রাত্রে সে লক্ষ্মীর সঙ্গে কথা কয়নি। ভেতর থেকে একটা গোমরানো কান্নার ঝোঁকে তার ঠোঁট দুটো কাঁপতে লাগল। কিন্তু তারপরেই আর এক ঢোক মুখে ঢেলে সে ফুৎকার দিয়ে বলে উঠল, যাকে মরুক গেছে। তারপর হঠাৎ ফুলিয়ার কথা মনে এসে পড়ল। সে শুনেছিল ফুলিয়ার কপালে চোট খুব বেশি লেগেছে। ফুলিয়ার জন্যে তার দুঃখ হতে লাগল। আহা বেচারা, সে হয়তো একলা পড়ে আছে, কেউ তাকে দেখবারও নেই। সে টলতে টলতে ফুলিয়াকে দেখতে চলল, মদের বোতলটা হাতে নিয়ে। তার দরজা ঠেলে হাজারি যখন ঘরে ঢুকল, তখন ফুলিয়া অর্ধনগ্ন অবস্থায় একা শুয়ে আছে। সে হাজারিকে দেখে আশ্চর্যে চমকে উঠল বটে, কিন্তু কোনো আওয়াজ দিল না, একটু নড়লও না, গায়ের কাপড়ও টেনে নিল না। যেমন ছিল তেমনই পড়ে রইল চোখ বুজে।
হাজারি পা টিপে টিপে অতি সন্তর্পণে তার শিয়রে গিয়ে বসল। হাজারিকে নিজের ঘরে বিনা আহ্বানে আসতে দেখে ফুলিয়া মনে মনে খুশি হল। লক্ষ্মীর হাতে অপমানের গ্লানি তার মন থেকে মুহূর্তের মধ্যে মুছে গেল। তার মন বলে উঠল, সেই বিজয়িনী। ছাড় লক্ষ্মী, তুচ্ছ লক্ষ্মী। লক্ষ্মীর প্রতি এখন আর হিংসা নয়, একটা করুণা সে অনুভব করতে লাগল। তার কপালে যে আঘাতের বেদনা ছিল তার অর্ধেক এতেই জুড়িয়ে গেল। বিজয় গর্বের উচ্চাসনে বসে লক্ষ্মীকে সে মনে মনে ক্ষমা করলে, কিন্তু শাস্তি দিল হাজারিকে। কাল তার আহ্বান অপমান করে যে ত্রুটি করেছে তার শাস্তি ভোগ শেষ হলে তবে সে তাকে গ্রহণ করবে। মনে মনে এই স্থির করে সে নিশ্চল হয়ে পড়ে রইল। হাজারির দিকে ফিরেও চাইল না। যে পাখি ফাঁদে পা দিয়েছে তাকে আর তখন ভোলাবার প্রয়োজন কি? সে তো বন্দী। তখন তাকে মারা রাখা শিকারীর খুশি। দুষ্টু পশুকে বশ মানাতে হলে তাকে আহার না দিয়ে মানুষ যেমন করে জব্দ করে, হাজারিকে ঠিক তেমনি তার হৃদয়ের কোনো খোরাক না দিয়ে ফুলিয়া তাকে জব্দ করতে লাগল। তবে সে তাকে তাড়িয়ে দিলও না, গ্রহণও করল না, তাকে অবহেলা করে শুয়ে রইল। এখন ফুলিয়ার এই ভাবগতিক দেখে হাজারি অত নেশার মধ্যেও একটু থতমত খেয়ে গেল। সে বসবে কি চলে যাবে কিছুই ঠিক করতে পারল না। যতই সময় যেতে লাগল চলে যাওয়া তার পক্ষে শক্ত হয়ে উঠল। নির্জন ঘরে সুন্দরী ফুলিয়ার সেই যৌবন উচ্ছ্বসিত অর্ধনগ্ন দেহের একটা প্রচ্ছন্ন আহ্বান তাকে অন্তরে অন্তরে আচ্ছন্ন করে ফেলেছিল। আর চুপ করতে থাকতে না পেরে হাজারি ধীরে ধীরে ডাকল, ফুলিয়া। নিস্তব্ধ ঘরের মধ্যে কানের পাশে কাঁপা কণ্ঠের আবেগ ভরা এই ডাকটা ফুলিয়ার কানে ভারী মিষ্টি লাগল। এই ডাকের সুরে তার সেই উদ্দাম চঞ্চল যৌবনের যেন ঘুম আসতে লাগল। মনে হলো এ ডাক যার, সে যেন অনেক দূরের, সে যেন দুর্লভ। কোনো জবাব না পেয়ে হাজারির মনে হলো ফুলিয়া রাগ করেছে। সে আর কিছু উপায় না দেখে ফুলিয়ার কপালের উপর যেখানে পটি বাঁধা ছিল ধীরে ধীরে সেইখানটা স্পর্শ করল। অনেকক্ষণ হাতটা সেখানে রেখে দিল, তবু ফুলিয়া কোনো সাড়া দিল না। হাজারি হতাশ হয়ে উঠে দাঁড়াল। আজ তার কোথাও শান্তি নেই, ঘরে নেই, বাইরে নেই। আজ তার গৃহও নেই, গৃহিণীও নেই, কেউ নেই। সমস্ত জগৎ সংসার যেন তার মরুভূমি। সে পাশ থেকে বোতলটা একটানে তুলে নিয়ে একগ্রাসে বাকি মদটা নিঃশেষে গিলে ফেলল। তারপর অল্পক্ষণ পরেই একেবারে বেহুশ হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। এতক্ষণ ফুলিয়া চোখ বুজে চুপ করে শুয়েছিল। হাজারির পড়ে যাওয়ার শব্দে সে ধড়মড় করে উঠে বসল। হাজারি পড়েছিল মুখ গুঁজড়ে। আহা বেচারা বলে তাড়াতাড়ি উঠে ফুলিয়া ধীরে ধীরে অতি সন্তর্পণে হাজারিকে সোজা করে শুইয়ে দিল। তারপর তার দিকে চেয়ে চুপ করে বসে রইল। ফুলিয়া দেখতে লাগল হাজারির সেই মূর্ছিত তরুণ মুখের ওপরে একটা দুঃখের অতি করুণ নিবিড় ছায়া ছড়িয়ে পড়েছে। দেখতে দেখতে তারও মন কেমন একটা দুঃখে গলতে থাকল। তার অনুতাপ হতে লাগল হাজারিকে সে যে নিষ্ঠুরের মতো শাস্তি দিয়েছে তার জন্যে। হাজারি একেবারে অঘরে অচৈতন্যে পড়েছিল। তার কপালে মুখে ঘামের সঙ্গে মেঝের ধুলো লেপ্টে গিয়েছিল।
ফুলিয়া নিজের আঁচল দিয়ে অতি যত্নে তাই মুছিয়ে দিতে লাগল। আহা, আজ যত্ন করবার ওর কেউ নেই। এই কথাটা যতই মনে পড়ে ততই হাজারির প্রতি একটা মমতায় তার সমস্ত চিত্ত অভিষিক্ত হয়ে ওঠে। আজ কোথা থেকে যেন একটা করুণার বন্যা তার হৃদয়ে প্লাবন এনে দিল। এই প্লাবনের স্রোতে সে যে কোথায় ভেসে চলেছে তা সে নিজে ঠাহর করতে পারল না। মন ভোলানিয়া ফুলিয়া আজ যে কিসের মোহে ভুলল তা সে জানল না। ফাঁদ পাতা যার ব্যবসা, ফাঁদে ফেলবার অতিমাত্র ব্যাকুলতায় সে নিজেই আজ ফাঁদে পড়ে গেল। ফুলিয়া প্রায় সারা রাত হাজারির শিয়রে জেগে বসে রইল। হাজারি যখন জেগে উঠল ফুলিয়া তখন রান্নাঘরে। সে বেরিয়ে যাচ্ছে দেখে ফুলিয়া তাড়াতাড়ি এসে বলল, তোমার জন্য রান্না করেছি, এইখানি আজ খেয়ে কাজে যেও, বুঝলে? হাজারির মাথাটা তখনও নেশার তলানিতে ভার হয়ে আছে, ভালো পরিষ্কার হয়নি। সে ফ্যালফ্যাল করে একবার ফুলিয়ার দিকে চেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরে ঢুকে হাজারির বুকটা ছ্যাঁত করে উঠল। ঘরে সব আছে, কেবল লক্ষ্মী নেই। তবু তার মনে হলো এত বড় শূন্যতা সে জীবনে কখনো দেখেনি। সে সেখানে তিষ্ঠতে পারল না। কোনো রকমে একখানা কাপড় আর গামছা নিয়ে ছুটে বেরিয়ে এলো। তাড়াতাড়ি স্নান সেরে কলতলায় দাঁড়িয়ে কি খানিকটা ভাবল, তারপর ফুলিয়ার ঘরে গিয়ে খেতে বসল। পরের জন্যে সেধে দুঃখ নেওয়া ফুলিয়ার জীবনে এই প্রথম। এর মধ্যে যে এত সুখ তা কে জানত। প্রতিদিন সে নিজের জন্যে রান্না করে, তাতে কেবল বিরক্তিই আসে। নিজের ভাগ্যকে মনে মনে অভিসম্পাত দেয়। কিন্তু আজকের রান্নায় কোথা থেকে এলো এ আনন্দ, এ বিপুল আনন্দ, যার হিল্লোলে সারা অঙ্গ তার নৃত্য করে উঠছে। এ অমৃতের স্বাদ সে জীবনে তো কখনো পায়নি। সে সামনে বসে অতি যত্নের সঙ্গে হাজারিকে খাওয়াতে লাগল। তারপর হাজারি যখন কাজে যাবার জন্যে উঠে দাঁড়াল, ফুলিয়া তাকে রাত্রে খাবার নিমন্ত্রণটাও জানিয়ে দিল ভারী একটা ব্যগ্র আর মিষ্টি মিনতির সুরে। স্নান আহারের পর হাজারির নেশার আচ্ছন্নতা কেটে গিয়ে মাথা অনেকটা পরিষ্কার হয়ে এসেছিল। কাল সন্ধে থেকে এতক্ষণ পর্যন্ত সে যেন একটা অবল্যের মধ্যে ছিল। লক্ষ্মীর কথা অনেকবার মনে হয়েছে বটে, কিন্তু এই বিপদে কি করা উচিত সে বিচার করবার মতো মনের অবস্থা কাল তার ছিল না। নেশার ঝোঁকে এবং লক্ষ্মীর ওপরে রাগে তার মনে হয়েছিল লক্ষ্মীটা চিরজন্মের মতোই গেছে। পুলিশের হাত থেকে সে যে ছাড়া পেতে পারে এবং তাকে যে ছাড়িয়ে আনা যেতে পারে এ কথা তার মনে আসেনি। এখন সেটা মনে পড়ে তার দুর্ভাবনা হতে লাগল। কি করা যায়? ভাবতে ভাবতে অদূরে কারখানার কারিগরদের আহ্বানের বাঁশি বেজে উঠল। অভ্যাসের বশে হাজারি কারখানার দিকে এগিয়ে চলল। ভাবল ইয়ারদের সঙ্গে পরামর্শ করে একটা কিছু ঠিক করবে। কারখানার কাজ ঘড়ির কাঁটার মতো অতি সূক্ষ্ম নিয়মে চলে, কোথাও তার ব্যতিক্রম নেই। হাজারি ফটক পার হয়ে যেমন তার গহ্বরে প্রবেশ করল, সর্দার এসে তাকে কাজের খানিতে জুতে দিল। তারপর সে জোয়াল খুলে বেরিয়ে আসে কার সাধ্য। হাজারির হাত দুটো কাজের কারখানায় কলের মতো চলতে লাগলো বটে, কিন্তু থেকে থেকে লক্ষ্মীর মুখটা মনে পড়ে তাকে ভারী চঞ্চল করে তুলতে লাগলো। সে আর থাকতে না পেরে সর্দারের কাছে গিয়ে ছুটি চাইল, কিন্তু ছুটি কোথায়?
কারণ কাজ বেশি, লোক কম। কাজেরই সেখানে বেশি প্রয়োজন। লক্ষ্মীকে হাজারির যে প্রয়োজন, তার দিকে দৃষ্টি দেবার কোনো অবসর কারখানার নেই। কাজেই কাজের কারাগারে হাজারিকে সমস্ত দিন বন্দী হয়ে থাকতে হলো। বিকেলে ছুটি পেয়েই সে একেবারে ছুট দিল মদের দোকানে। আজ সে যতটা মদের প্রয়োজন অনুভব করেছিল, এমন আর কখনো করেনি। 2 দিন 1টা রাত কেটে গেল, তবুও সে লক্ষ্মীর সন্ধান করেনি। এর জন্যে এখন তার ভাবনার চেয়ে লজ্জাটা বেশি হতে লাগলো এবং নিজেকে অতি হীন কাপুরুষ মনে হতে লাগলো। এই ঘৃণা লজ্জা চাপা দেবার জন্যে সে মদের পর মদ ঢালতে শুরু করল। 2-4 পাত্র পেটে পড়বার পর তার কোথায় রইল লজ্জা, কোথায় রইল ভয়, আর কোথায় লক্ষ্মী? তখন সারা জগতের মধ্যে জাগ্রত রইল কেবল সুরার সুরভি। সেদিন যখন হাজারি বাড়ি ফিরছে, তখন অন্য দিনের চেয়ে রাতটা একটু বেশি হয়েছে। সে মদের খেয়ালে আপন আনন্দে ভরপুর হয়ে চলেছিল। রাস্তার মোড়ের কাছে আসতেই হঠাৎ তার বুকের ওপর যেন একটা প্রচণ্ড ধাক্কা এসে লাগল। সে কোথায় চলেছে? হঠাৎ মনে পড়ল তার ঘর, তার সেই ভয়ঙ্কর শূন্যতা ভরা ঘর। তার সমস্ত নেশাটা একবার মুহূর্তের জন্য যেন ঝট করে কেটে গেল। যে পথ দিয়ে সে আসছিল, সেই পথে সে ফিরে দাঁড়ালো। কিন্তু কোথায় যাবে? ঠিক এমনই সময় মনে পড়ল ফুলিয়াকে। হ্যাঁ, সেই লীলাময়ী সুন্দরী ফুলিয়াকে। আজ সকালে তার আদর, তার যত্ন, তার নিমন্ত্রণ আর তার সেই হাসিটি। হাজারি নতুন উৎসাহে আবার এগিয়ে চলল, কিন্তু নিজের ঘরের দিক থেকে মুখটা যথাসম্ভব ফিরিয়ে রেখে। সেদিকে চাইতেও তার বুকটা যেন শুকিয়ে আসছিল। নিজের ঘর বরাবর এসে সে পায়ের গতি বেশ একটু বাড়িয়ে দিল, যত শিগগির সেইখানটা পার হওয়া যায়। বাড়ি ছাড়িয়ে মাত্র 1টা পা তুলেছে, এমন সময় হঠাৎ হাজারি চমকে উঠল কার গলার কঠিন তীব্র তিরস্কারে। কোথা যাস? হাজারি ফিরে দেখল দরজায় দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মী। মুহূর্তের মধ্যে তার ফুলিয়ার স্বপ্ন ভেঙে ছড়ে পড়ে গেল। সে বিপুল আনন্দে ছুটে গিয়ে একেবারে লক্ষ্মীর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। আনন্দের আবেগে তাকে এমন আদর করতে লাগলো যে লক্ষ্মীর এই 2 দিনের সমস্ত রাগ অভিমান তার মধ্যে কোথায় তলিয়ে গেল। আর সেই আদরে লক্ষ্মীর বুকটা যেন আশ্বস্ত হলো তার স্বামী তারই আপনার জিনিস। সে হাজারির হাত ধরে ঘরে ঢুকল। লক্ষ্মী আজ দুপুরেই পুলিশ থেকে ছাড়া পেয়েছিল। তার খুঁটিনাটি আমূল বৃত্তান্তে আমাদের কোনো দরকার নেই। ফুলিয়া জানত যে লক্ষ্মী ফিরে এসেছে। সে আজ সমস্ত দিন ঘরে থেকে বেরোয়নি। আজ তার ঘরের কাজ যেন অতিরিক্ত রকমের বেড়ে গিয়েছিল। ঘরে সাজাবার বিশেষ কিছু নেই, তবু ঘরটাকে সাজাবার জন্য সে যে কতবার ওলট পালট করতে লাগলো তার ঠিক নেই। একই জিনিস 5 বার ঘুরিয়ে 5 জায়গায় বসাতে লাগলো। সে জীবনে কস্মিনকালে গোছানো ছিল না। জিনিসপত্র তার এদিক ওদিক ছড়ানো থাকত, কিন্তু আজ বসে বসে সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে গুছিয়ে রাখল। ঘর দুয়ার ঘষে ঘষে তকতকে পরিষ্কার করল, বিছানাটাকে পরিপাটি করে বিছিয়ে দিল। তারপর রাত্রে গেল। এইতেই সমস্ত দিনটা তার কেটে গেল। তারপর সন্ধ্যের সময় স্নান করে একখানা ধোয়া পরিষ্কার শাড়ি পরল, গায়ে একটি রঙিন কাঁচলি দিল,
আর কপালে দিল সিঁদুরের টিপ। অন্যদিন তার সাজ করতে কত সময় যায়, কিছুতেই মনের মতন হয় না, কিন্তু আজ একটুতেই তার যথেষ্ট বোধ হলো। আয়নায় নিজের মুখটা দেখে তার মন খুশি হয়ে উঠল। আজ যেন তার খুশির দিন, কোথাও খুশির অভাব নেই। সাজ শেষে ফুলিয়া একবার বাইরে এসে দাঁড়ালো। আকাশের দিকে চেয়ে বুঝল হাজারির আসবার সময় হয়েছে। সে ঘরে গিয়ে বসল। হাজারি কতক্ষণে আসবে তারই প্রতীক্ষা করতে লাগল। বসে বসে সময় কাটতে লাগল। তার মধ্যে কত চিন্তার স্রোত বয়ে গেল, কিন্তু এ কথা একবারও মনে এলো না যে অভিসারের যাত্রাপথে এসে সে আজ দাঁড়িয়েছে, তার গতি কোন নিরুদ্দেশের দিকে। ভাবতে ভাবতে হঠাৎ বোধ হলো অনেকটা সময় কেটে গেছে। সে তাড়াতাড়ি বাইরে গিয়ে আকাশের দিকে দেখল। রাত অনেকটা এগিয়েছে। হাজারি এখনো এলো না বলে তার মনটা যেন কেমন নিভে আসতে লাগল। তবু সে মনটাকে জাগিয়ে নিয়ে আবার ঘরে গিয়ে বসল। খানিক বাদে আবার বাইরে এসে দাঁড়ালো। পাশ দিয়ে একটা ছোকরা তার দিকে কটাক্ষ করে শীষ দিতে দিতে চলে গেল। ফুলিয়া তার দিকে ভ্রূক্ষেপও করল না, আপন মনে দাঁড়িয়ে ভাবতে লাগল। তারপর আরও অনেকক্ষণ সময় গেল। রাত অনেক হলো। অনেকবার ফুলিয়া ঘর বার করল, তবু হাজারি এলো না। সে যে আজ অনেকখানি আশা নিয়ে হাজারির প্রতীক্ষায় বসেছিল, সে আশা ভেঙে দিয়ে হাজারি এলো না। ফুলিয়ার বুক ফেটে কান্না আসতে লাগল। কে যেন তার বুকের ভিতর থেকে বলতে লাগল, আজ তার সব ব্যর্থ হলো। এত যত্ন করে যে রান্না তা ব্যর্থ, এত কষ্ট করে যে ঘর সাজানো তা ব্যর্থ, নিজের সাজসজ্জা সব ব্যর্থ। এমনকি মনে হতে লাগল তার জীবন যৌবন সর্বস্ব এক নিমেষে ব্যর্থ হয়ে গেল, তার আর কিছুই রইল না। ফুলিয়া একলা ঘরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। যতই কান্না বাড়ে ততই মনে হয় হাজারিকে তার চাই। হাজারিকে সে কিছুতেই ছাড়তে পারবে না। চোখের জল মুছে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। হাজারির ঘরের দরজা তখন বন্ধ ছিল। সেই বন্ধ দরজার গায়ে এসে ফুলিয়া হাঁপাতে হাঁপাতে দাঁড়াল। ভেতর থেকে লক্ষ্মী আর হাজারির কথার গুঞ্জন তার কানে এসে লাগতে লাগল। ফুলিয়া তখন টের পেল লক্ষ্মী ফিরে এসেছে। এতক্ষণে সে বুঝতে পারল হাজারি কেন তার ঘরে যায়নি। হাজারি যদি নিজের খুশিতে তার কাছে না যেত, তাহলেও তার কষ্ট হতো বটে, কিন্তু এতটা লাগতো না। লক্ষ্মীর জন্যে সে তাকে অবহেলা করল, এতে তার সমস্ত বুকটা আর একটা বিষয় ব্যথায় টনটন করতে লাগল। তার কপালের সেই কাটা জায়গাটা ঝনঝনিয়ে উঠল। তার সারা দেহের ভেতরে যেন একটা প্রকাণ্ড ঝড় বইতে লাগল। সমস্ত হৃদয় মন আরো জোরে চিৎকার করে বলে উঠল, হাজারিকে চাই, তার চাই। আর তারই তাড়নায় তার হাত দুটো কাঁপতে কাঁপতে বন্ধ দরজায় গিয়ে ধাক্কা দিয়ে দাবি জানালো, হাজারিকে তার চাই, চাই। রুদ্ধ কঠিন দুয়ার একবার কেঁপে খটখট করে উঠল। ভেতর থেকে লক্ষ্মী হাজারিকে বলল, ওগো দেখো তো, মনে হচ্ছে কে দরজা ঠেলছে, দেখো। হাজারি বোধহয় তখন লক্ষ্মীকে তার হৃদয়ের কোনো প্রিয় কথাটি শোনাচ্ছিল। এ বাধা তার ভালো লাগলো না।
সেদিকে এতটুকু মন না দিয়ে সে তাচ্ছিল্যের সঙ্গে বলল, আরে ও কেউ নয়, কেউ নয়, তুই শোন। ফুলিয়া একেবারে স্তব্ধ হয়ে গেল। ও কেউ নয়? ফুলিয়া বেশ স্পষ্ট শুনল, হাজারি তো বলল ও কেউ নয়। তার ব্যাকুল হৃদয়ের সমস্ত আহ্বান অগ্রাহ্য করে, তার সমস্ত অস্তিত্ব তাচ্ছিল্য করে সে শুনল, হাজারি বললে, ও কেউ নয়। ফুলিয়ার ভেতরে ঘুরে ঘুরে এতক্ষণ যে ঝড় বইছিল তা একেবারে এক দমকে ঝট করে থেমে গেল। তার সমস্ত দেহ মন পাথরের মতন নিস্পন্দ হয়ে গেল। ফুলিয়া অচল মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কেউ নয়, সত্যিই তো সে কেউ নয়। ফুলিয়ার মন ছিন্ন কণ্ঠ পাখির মতো অন্তিম যাতনায় কাঁপতে কাঁপতে বলতে লাগল, সত্যিই তো সে কেউ নয়। সে হাজারির কেউ নয়, লক্ষ্মীর কেউ নয়, এ পল্লীর কেউ নয়, এ সংসারের কেউ নয়। এতদিন জানত সে অনেক মনের মালিক, সেটা ভুল, সেটা ভ্রান্তি। সে কারো নয়, কেউ নয়। হাজারির আস্তানা ছেড়ে ফুলিয়া আস্তে আস্তে ফাঁকা জায়গায় এসে দাঁড়াল। সে চারিদিকে চেয়ে দেখল, আশপাশের কোনো জায়গা থেকে কেউ তাকে কোনো কিছু মমতা দেখালো না। পল্লীর মাটি, ঘর দুয়ার, গাছপালা, পাখি পাখালি, কেউ কিছু শুধলে না। কেউ বলল না, ফুলিয়া তুই আমার। ওপর দিকে চেয়ে দেখল অসংখ্য নক্ষত্র ভরা আকাশ। সেই নক্ষত্রপুঞ্জের কারো কাছ থেকে এতটুকু মমতা এলো না। ফুলিয়া একটি বুক ভাঙা দীর্ঘশ্বাসে আকাশের সমস্ত আলো, পৃথিবীর সমস্ত আলো নিভিয়ে দিয়ে ধীরে ধীরে পল্লী পথ ছেড়ে নিজের হাতে জ্বালা সেই ঘনঘোর অন্ধকারের মধ্যে অভিসার করল। সে যে কোথায় গেল কে জানে। কেউ কোনো খবরও নিল না ফুলিয়ার। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা অন্ধকারের অভিসার। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। আবার দেখা হবে এমনি ভালো গল্পের সাথে আগামী অডিওতে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।